নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। ৩২,০০০ প্রাথমিক শিক্ষকের যে চাকরি এন্টায়ার প্যানেল বাতিল করে দিয়েছেন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি, এবং সেটার বিরুদ্ধে শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে গিয়ে একটা স্থগিতাদেশ নিয়ে শেষ পর্যন্ত সেই মামলাটা শুরু হয়েছে লোয়ার কোর্টে, এবং তার জন্য একটা বেঞ্চ অ্যাসাইন্ড হয়েছে। সেই বেঞ্চ জাস্টিস তপব্রত চক্রবর্তীর ডিভিশন ২ সদস্যের বেঞ্চ, এবং সেইখানে শুনানি হচ্ছে যে প্রাথমিকে শিক্ষকদের যে এন্টায়ার প্যানেল বাতিল করে দেওয়া হয়েছিল সেটা যথার্থ ছিল কি ছিল না। এখন এই বিষয়টা নিয়ে আমরা খুব বেশি চর্চা করিনি। গান্ধী মূর্তির পাদদেশ নিয়ে আমরা অনেক আলোচনা করেছি, মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে যারা দিনের পর দিন বসছেন তাদের নিয়ে আমরা অনেক আলোচনা করেছি, কিন্তু আলটিমেটলি প্রাথমিক শিক্ষকদের যে চাকরি চলে গিয়েছিল ৩২,০০০ শিক্ষকরা, তাঁরা কেমন আছেন? তাঁদের চাকরি কি সত্যি আলটিমেটলি চলে যেতে পারে? চাকরি যাওয়ার সম্ভাবনা কতটা? একেই তো ২৫,৭৫২ জন যাওয়ার পর যা অবস্থা, যে পরিস্থিতি এই বাংলায় রয়েছে, তার উপর যদি গোদের ওপর বিস্ফোরক হয়, প্রাইমারি স্কুলের শিক্ষকদের চাকরিটা চলে যায়, তাহলে তো আর সাংঘাতিক ঘটনা ঘটবে। সরকার মরিয়া, রাজ্য সরকার কিন্তু মরিয়া চোরেদের চাকরি বাঁচানোর জন্য। আমি আজকে গতকাল যখন এটা জাস্টিস তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে প্রাইমারি শুনানি হচ্ছিল প্রাইমারি সংক্রান্ত, আমি তার লাইভ স্ট্রিমিংটা শুনছিলাম। সেখানে দেখলাম রাজ্য সরকারের তরফ থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে দাঁড় করানো হয়েছে। তাদের নিজস্ব আভ্যন্তরীণ কিছু সমস্যা ছিল, কে কার হয়ে কথা বলবে, কে প্রাথমিক শিক্ষক পরিষদের হয়ে কথা বলবে। জাস্টিস তপব্রত চক্রবর্তী বলেছেন যে ওটাকে আপনার মিটিয়ে নিয়ে আসুন, আমি হিয়ারিংয়ের দিকে যাবো, সম্ভবত সামনেই আবার একটা হিয়ারিং আছে। আজকে এই প্রতিবেদনটা পেশ করছি আমি এই কারণে যে প্রাথমিক শিক্ষাতে যারা ৩২,০০০, প্রথমত বলে নিই যে ৩২,০০০ শিক্ষক যাদের জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি যাতে প্যানেল বাতিল করে দিয়েছিল, তারা কিন্তু অতটা টেনশনে ছিলেন না। কিন্তু সুপ্রিম কোর্টে স্টে কোনো একটা জায়গা পার্মানেন্টলি স্টে হয়ে যাবেই ভেবেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত 9, 10, 11, 12, গ্রুপ সি, গ্রুপ ডি এই ২৫,৭৫২ জনের চাকরি যাওয়ার পর আলটিমেটলি এদের সংকট কিন্তু গভীর হয়েছে। তার কারণ এরাও বুঝতে শুরু করেছেন যে একটা বাস্তবতা বুঝতে শুরু করেছেন, যদি শেষ পর্যন্ত সেগ্রিগেশন না হয় তাহলে প্রাইমারিতে আমাদের চাকরিটাও চলে যেতে পারে। এবার ভাবুন তো, যেসব শিক্ষকরা প্রাইমারি স্কুলে যাচ্ছেন দিনের পর দিন, যারা জানেন যে ওই 2016 সালে যে রিক্রুটমেন্টটা তাদের হয়েছিল ৩২,০০০, সেই শেষ পর্যন্ত যদি আমাদের চাকরিটা চলে যায়, অবস্থা কী হবে? 10 বছর বাদে চাকরি করার পর যদি চাকরি চলে যায়, তারা কীভাবে দিনযাপন করছে, তারা কীভাবে রাত্রি যাপন করছেন, তাদের সংসার কীভাবে চলবে? তারা তো এখন থেকে টেনশনে রয়েছে। আর এই টেনশনটা তৈরি করেছে নবান্ন ইটসেলফ, নো ওয়ান এলস। কারণ একটা চাকরি মানেই কেন জালিয়াতি হবে? একটা চাকরি মানেই দুর্নীতি হবে কেন? এবং এই সামনেও খুচরো কিছু এই স্পেশাল এডুকেটর নিয়োগ হবে শুনছিলাম। এটাতেও কিভাবে চাকরি বিক্রি করা যায় তার অঙ্ক নিশ্চিতভাবে শুরু হয়ে গেছে। এই যে সুপ্রিম কোর্টে 9, 10, 11, 12 নিয়ে নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার কথা বলা হয়েছে। এবার ওএমআর শিটে তো জালিয়াতি করা এখন সম্ভব নয়, তাহলে কি হতে পারে? লোকজন বলা শুরু করে দিয়েছে যে এবার প্রশ্নপত্র লিক করা হবে, সেইভাবে জালিয়াতি হবে, তার বিনিময়ে টাকা তুলবে তৃণমূল। টাকা ছাড়া তো তৃণমূল দলটার অস্তিত্ব নেই। ঠিক সেই অবস্থায় দাঁড়িয়ে প্রাথমিক শিক্ষকদের চাকরিটা কীভাবে বাঁচতে পারে এবং কিভাবে বাঁচানো যায়, বাঁচানো কি সম্ভব? আদৌ ৩২,০০০-এর চাকরি কি যাবে, নাকি কিছু লোকের চাকরি যাবে, নাকি কারুরই কিছুই যাবে না? কোন দিকে যেতে পারে? আমি দেখছিলাম কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন আমি 2 ঘন্টা আর্গুমেন্ট করব। 2 ঘন্টা আর্গুমেন্ট, 200 ঘন্টা আর্গুমেন্ট করে তো জাস্টিস দেবাংশু বসাক, জাস্টিস অনিরুদ্ধ বসু, তারপরে জাস্টিস সঞ্জীব খান্না, কিছুতেই তো কিছু হয়নি শেষ পর্যন্ত, চাকরিগুলো তো গেছেই। বলে 2 ঘন্টা কল্যাণ বন্দ্যোপাধ্যায় ইন্টারোগেশন করলে কী হবে? কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, কল্যাণ তুমি নিজে কেসটা দেখো, এবং নিজে কেস দেখলেই যে মিটবে তা তো নেই। এতেও তো 25,752-তেও কল্যাণ ছিলেন, যারা গ্রুপ সি, গ্রুপ ডি যারা যারা টেন্টেড তাদের হয়েছিলেন। যাই হোক, সে তো অন্য কথা। আমি আজকের এই প্রতিবেদন পেশ করছি। আইনজীবী সুদীপ্ত দাশগুপ্তর কাছে গিয়েছিলাম, আমি সরাসরি জিজ্ঞেস করলাম, দেখুন প্রাইমারি স্কুলের চাকরি শিক্ষকদের ক্ষেত্রেও কি কপালে এই একই দুর্ভোগ যে সব প্যানেল বাতিল হতে পারে না, কিছু প্যানেল বা কিছু লোক বাতিল হতে পারে, নাকি কারুরই বাতিল হবে না? কোন অপশানটা আছে? বাড়ি সুন্দর তিনি ব্যাখ্যা করলেন, কিন্তু ব্যাখ্যার টেক্সটটা যেটা আমি তার সঙ্গে কথা বলে বুঝলাম, আমি নিজেও একটু পড়াশোনা করছি এটা নিয়ে, আমি মাঝে মাঝে আপডেট দেবো, আপনারা নতুন বাংলাতে চোখ রাখবেন এটা নিয়ে। আমরা যেটা বুঝলাম যে দেখুন, এই যে 25,752 জনের চাকরি গেছে, এতে 17 রকমের দুর্নীতি চলে, 17 আউট অফ প্যানেল থেকে বিভিন্ন রকমের, আমি বলছি এক্সপায়ারি প্যানেল, শূন্য পেয়ে 52-53 নম্বর, ফাঁকা খাতা, অসংখ্য জালিয়াতি ছিল। এই ক্ষেত্রে কি, প্রাইমারি ক্ষেত্রে কি হতে পারে? আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারির সঙ্গে আমি কথা বলেছি এটা নিয়ে। তো আপাতত আজকে আইনজীবী সুদীপ্ত দাশগুপ্তের সঙ্গে কথা বলছি, সেখানে আপনারা শুনবেন ডিটেলসটা। বলছি এখানে কিন্তু সম্ভবত জালিয়াতিটা আমি যতটুকু দেখতে পেয়েছি ডিটেলসে 6-7 রকমের জালিয়াতি হয়েছে। আমি জিজ্ঞেস করছিলাম সুদীপ্তবাবুকে যে জালিয়াতিটা কোন সেগমেন্টে কীভাবে হয়েছে। বলে একটা যেমন অ্যাপটিচিউড টেস্ট ছাড়াই হয়েছে,
হলো অ্যাপটিচিউড টেস্টে একটা নম্বর থাকে, সে অ্যাপটিচিউড টেস্ট হয়ই, মানে বহু ক্ষেত্রেই হয়নি। এবং যারা অ্যাপটিচিউড টেস্ট, জজ সাহেব যখন জিজ্ঞেস করেছেন যে অ্যাপটিচিউড টেস্ট দিয়েছেন, কী অ্যাপটিচিউড টেস্ট সেটা তিনি জানেন না, মানে পরীক্ষার্থী। এবার বলুন অ্যাপটিচিউড টেস্ট ছাড়া কত লোককে ঢুকিয়ে দেওয়া হয়েছে 32,000-এর মধ্যে, কে সেগ্রিগেট করে কে ঘেঁটে বার করবে বলতো? এটা একটা দুর্নীতির পদ্ধতি। আরেকটা দুর্নীতির পদ্ধতি বলছিলেন যে কাট অফ মার্কস হচ্ছে 15, অর্থাৎ 15-র তলায় কেউ পেলে তাকে আর পরীক্ষার মানে চাকরির বিবেচনা, চাকরি পাওয়ার বিবেচনায় রাখার জায়গা নেই, তার কারণ সেটা মানে প্রাথমিক শিক্ষা পর্ষদের বিধানে আছে। এবার দেখা যাচ্ছে যখন যারা চাকরি পেয়েছে তাদের কারুর প্রাইমারিতে ওই কাট অফ মার্কসের নম্বর তলায় 50-এর মধ্যে সে 9 পেয়েছে, কিংবা 10 পেয়েছে, কিংবা 11 পেয়েছে, কিংবা 12 পেয়েছে, অথচ তারা চাকরি করছে। আবার পাশাপাশি 15 কাট অফ মার্কস, 15 থেকে অনেক বেশি পেয়েছেন, তারা চাকরি পাচ্ছেন না। অর্থাৎ কাট অফ মার্কসের তলায় যারা নিচে রয়েছেন, 9, 10, 11, 12 এইসব নম্বর যারা পেয়েছেন, তারা প্রাইমারি স্কুলে শিক্ষকতার চাকরি করছেন। আর 15-র ওপরেও অনেকে যারা পেয়েছে, তারা অনেকেই স্কুলে চাকরি পায়নি। এটাকে আপনি বাঁচবেন কী করে? চাল আর কাঁকড় বাঁচবেন কী করে? 3 নম্বর যেটা, প্যারা টিচারদের ক্ষেত্রে, প্যারা টিচারদের ক্ষেত্রে অ্যাপটিচিউড টেস্ট হয় না তাদের, যা সেখানেও একটা বড় গণ্ডগোল আছে। তবে সংরক্ষণ আইন সেটা মানাই হয়নি নাকি, এরকম 7টা ক্ষেত্রে সুদীপ্তবাবু বললেন যে এই প্রাইমারি স্কুলের এই 32,000 চাকরির মধ্যে কিন্তু 6-7 রকমের দুর্নীতি প্রাথমিকভাবে আইডেন্টিফাইড। এবার প্রশ্নটা হচ্ছে যে এই সেগ্রিগেশনটা কে করবে? এটা তো কোর্ট করে দিতে পারবে না। এই সেগ্রিগেশনটা প্রাথমিক শিক্ষা পর্ষদকে করে, যে এদের অ্যাপটিচিউড টেস্ট হয়নি, এতজনের হয়নি, সেটা ফলস নম্বর দেওয়া আছে, সেটাকে কোর্টকে জানাতে হবে এবং তার ভিত্তিতে ডকুমেন্টস জমা দিতে হবে। সেই ডকুমেন্টসে যদি গণ্ডগোল থাকে সেটা আরও ঘেঁটে যেতে পারে। কিংবা ধরুন যারা ওই কাট অফ মার্কসের নম্বর কম বেশি, কিংবা সংরক্ষণের নিয়ম, মানে সংরক্ষণ মানা হয়নি কাদের ক্ষেত্রে, অর্থাৎ জলটাকে আলাদা করে দিতে হবে দুধ থেকে, সেটা কিন্তু কোর্ট করতে পারবে না। সেটা করতে হলে আইনজীবীরা ধরিয়ে দেবেন, কিন্তু করতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে, এবং অথেন্টিক ডকুমেন্ট কোর্টে জমা দিতে হবে, জমা দিতে পারবে, মানে দিতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে। এবার প্রশ্নটা হচ্ছে যে প্রাথমিক শিক্ষা পর্ষদ কি দুধ আর জল আলাদা করার চেষ্টা করবে? যা ট্রেন্ড 9, 10, 11, 12-এর অভিজ্ঞতা বলছে মমতা বন্দ্যোপাধ্যায় ব্রাত্য বসুরা চোরেদের বাঁচানোর জন্য যোগ্যদের বলি দিচ্ছে। এটা আমার কথা না, সবাই জানেন, সবাই বুঝে গেছে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রেও কি সেই চোরেদের বাঁচানোর জন্য, অর্থাৎ এইগুলোকে আমি চাকরি দিয়েছি, এগুলো আমার ভাইপোর কোম্পানির থ্রু দিয়ে চাকরি পেয়েছে, কালীঘাটের কাকু দিয়েছে, অয়নশীল দিয়েছে, শান্তনু দিয়েছে, কুন্তল দিয়েছে, এটা কালীঘাটের আমার অফিস থেকে গেছে, এটা কালীঘাটের ভাইপোর অফিস থেকে গেছে, এরা এত টাকা দিয়েছে, এই সেগ্রিগেশনের পুরো পার্টটা করে তো বেশ কিছু লোকের চাকরি যাবে, তবে যোগ্যদের চাকরি বাঁচবে। সুদীপ্তবাবু এই জায়গাটা ধরিয়ে দিলেন যে যোগ্যদের চাকরি বাঁচানোর সম্ভাবনা প্রাইমারিতে কিন্তু আছে। সুদীপ্ত দাশগুপ্ত আইনজীবী তিনি বলেন, তিনি মনেও করেন, তিনি সেটা বলেন যে এই যোগ্যদের চাকরি বাঁচানোর একটা বড় স্কোপ আছে, প্রোভাইডেড প্রাথমিক শিক্ষা পর্ষদ, ওই ব্রাত্য বসু শিক্ষা দপ্তর এবং নবান্নের 14 তলায় যে মহিলা বসে আছেন, দে হ্যাভ টু কাম টু আ কনক্লুশন যে আমি কোনো অযোগ্যর চাকরি বাঁচানোর চেষ্টা আদালতে গিয়ে করব না। মারাত্মক লড়াই কিন্তু আমি বলছি, লড়াইটা কিন্তু 9, 10, 11, 12-এর থেকেও বড় লড়াই। এবং এটা করবেন কি না সিদ্ধান্ত নিতে হবে রাজ্য সরকারকে। যদি সিদ্ধান্ত শিক্ষা দপ্তর নেয়, তাহলে বেশ কিছু লোকের চাকরি যাবে, বেশ কিছু লোকের থাকবে, যোগ্যরা অন্তত বাঁচবে। হবে কি সেটা? কি বলছেন আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত এই নিয়ে? নমস্কার সুদীপ্ত বাবু। নমস্কার সন্ময় বাবু, বলুন। বলছি প্রাইমারির কেসটা তো হাইকোর্টে উঠলো, জাস্টিস তপব্রত চক্রবর্তীর বেঞ্চে আমরা শুনলাম, গতকাল লাইভ স্ট্রিমিং দেখছিলাম, যেখানে আবার 7 তারিখ সম্ভবত ডেট পড়েছে, এবং সেটা নিয়ে মানে রাজ্য সরকার এতটাই বিপদে আছে যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে আসরে নামিয়েছেন, এবং নিজেদের মধ্যে নানান সমস্যা তৈরি হয়ে গেছে, কে মধ্যশিক্ষা কে প্রাইমারি বোর্ডের হয়ে লড়বেন, কে সরকারের হয়ে লড়বেন, সেগুলো তো অন্য কথা। আমার প্রশ্নটা হচ্ছে, বাংলার মানুষ জানতে চাইছে 32,000 না 36,000 কত প্রাইমারিতে চাকরিরত অবস্থায় লোকজন বিপদে পড়ছে, এক। দ্বিতীয়ত হচ্ছে কি ধরনের দুর্নীতি হয়েছে, কারণ আমরা এসএসসি দুর্নীতি, র্যাঙ্ক জাম্পিং দেখেছি, আউট অফ প্যানেল দেখেছি, ইন্টারভিউ ম্যানিপুলেশন দেখেছি, ওয়েমার্কশিট ম্যানিপুলেশন দেখেছি, প্যানেল এক্সপায়ারি দেখেছি, 17 রকমের দুর্নীতি আপনাদের কাছ থেকে শুনেছি। আমি এখানে একটু স্পেসিফিক্যালি শুনতে চাইছি আপনার কাছ থেকে যে প্রাইমারি যে মামলাটা আপনারাও লড়ছেন, এই প্রাইমারিটা দুর্নীতিটা কি কি পদ্ধতিতে হয়েছে একটু বলবেন? দেখুন, প্রথম দুর্নীতি যেটা প্রাইমারি 32,000-এ হয়েছে, সেটা হলো
আইন মেনে কোনো প্যানেলই মেধা তালিকাই প্রকাশ করা হয়নি। সংরক্ষণের যে নিয়ম সেই নিয়ম মানা হয়নি। অ্যাপটিটিউড টেস্ট বা ইন্টারভিউ ছাড়াই নম্বর দেওয়া হয়েছে। এবং এটা কে বলছে? যারা অ্যাপটিটিউড টেস্ট আর ইন্টারভিউ বোর্ডে ছিল তারা কোর্টে এসে সাক্ষী দিয়ে বলেছে আমরা কোনো অ্যাপটিটিউড টেস্ট নিইনি। এবং অ্যাপটিটিউড টেস্ট কি সেটা জিজ্ঞেস করাতেও তারা বলেছে আমরা জানি না অ্যাপটিটিউড টেস্ট কি। এই হলো মানে বেসিক্যালি এই ধরনের দুর্নীতি হয়েছে। আরো কি দুর্নীতি হয়েছে? দেখা গেল যে পর্ষদই ঠিক করে দিল যে টোটাল এই পরীক্ষাটা হয় 50 নম্বরে। এই 50 নম্বরে ধরুন দেখা গেল যে আনরিজার্ভ ক্যাটাগরিতে একটা পার্টিকুলার ডিস্ট্রিক্টে ধরুন কাট অফ হচ্ছে 15। তার মানে সবাইকে 15 বা তার বেশি পেতে হবে। কিন্তু দেখা গেছে এই বোর্ডের ডিক্লারেশন কাট অফের পরেও 11, 12, 9, 10 এরম লোক চাকরি করছে এই নম্বর পেয়ে, মানে কাট অফের নম্বরের চেয়ে কমে। আবার যারা এই 15-র চেয়ে বেশি আছে তারা অনেকে চাকরি পায়নি। এই সমস্ত কিছু দেখে আমাদের জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় ডিরেকশন দেয় যে আমি এই চাকরিটা বাতিল করছি, বাতিল করে নতুন করে ইন্টারভিউ আর অ্যাপটিটিউড টেস্ট নিতে হবে। সেইখানে যারা নতুন করে সুযোগ পাবে তারাই চাকরি করবে। একটা বিষয়। কিন্তু এখানে আমি আরেকটা বিষয় আমি অ্যাড করতে চাই। এইটাতে আবার সেই পর্ষদের ভুলে কিন্তু কিছু জেনুইনরা মারা পড়ছে। যেমন এখনই আমি একটা আপনাকে উদাহরণ দিতে পারি। প্যারা টিচার, প্যারা টিচারদের ক্ষেত্রে অ্যাপটিটিউড টেস্ট হয় না, ঠিক আছে? তাও পর্ষদের ভুলে, পর্ষদ এটা সিঙ্গেল বেঞ্চে বলেনি যে এখান থেকে প্যারা টিচাররা আলাদা, এখনো বলছে না। তাই জন্য কিন্তু এর মধ্যে প্যারা টিচাররাও পড়ে যাচ্ছে। প্যারা টিচাররা কি এই যারা পরীক্ষা দিয়েছিল এই প্রাইমারি স্কুলের শিক্ষকতার চাকরিতে প্যারা টিচার ক্যাটাগরি থেকে, তাদের অ্যাপটিটিউড টেস্ট হয় না বলছেন? দেখুন, প্যারা টিচারদের জন্য একটা স্পেসিফিক সংখ্যক ভ্যাকেন্সি রিজার্ভ করা থাকে, আচ্ছা আচ্ছা। 10%। হুম আর প্যারা টিচারদের যে মানে যে রিক্রুটমেন্টের যে আইন, সেই আইন অনুযায়ী প্যারা টিচারদের কিন্তু অ্যাপটিটিউড টেস্ট দরকার হয় না। হুম 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 তা সত্ত্বেও যেহেতু পর্ষদ কিছু বলেনি, কারণ পর্ষদের দায়িত্ব, পর্ষদের তো পরীক্ষা নিয়েছে, পর্ষদের দায়িত্ব যোগ্য অযোগ্য বাছাই করা, কার হুম সেইটা পর্ষদ কিছু বলেনি। হুম তাই জন্য এই প্যারা টিচারদের চাকরিও চলে গেছে। ইভেন ডিভিশন বেঞ্চও আমি যতদূর জানি পর্ষদ কিন্তু প্যারা টিচারদের জন্য আলাদাভাবে কোনো অ্যাপিল করেনি। পর্ষদ একটাই অ্যাপিল করেছে সবার জন্য, সেই যোগ্য অযোগ্য মিলিয়ে। হুম। আমি এখনো বলবো আজকে পর্ষদ যদি চায় প্রকৃতভাবে পর্ষদ আসুক, এসে কোর্টে বলুক এই এতগুলো অযোগ্য চাকরি আমরাই নিজে থেকে বলছি এগুলোকে বাদ দিন, যারা যোগ্য তাদের রেখে দিন, আর যারা চাকরি পায়নি তাদের চাকরি আমরা দিয়ে দিচ্ছি। তাহলে কিন্তু এসএসসিতে আমরা যে মানে ভয়াবহ জিনিসটা দেখেছি, যে সরকারের ভুলে 26,000 লোকের চাকরি গেছে, হুম। প্রাইমারিতেও যদি সেটা হতে না হয় তার চেষ্টা কিন্তু এখনই পর্ষদের করা উচিত, না হলে কিন্তু খুব বিপদ। মানে আপনি যেটা বলছেন যে এখানে দুর্নীতি কত রকমের হয়ে থাকতে পারে, এনি আইডিয়া? যেটা এসএসসি তে আপনারা আইডেন্টিফাই করেছেন 17 রকমের 6-7 দুর্নীতি, রকমের তো হবেই। 6-7 রকমের হবেই। আপনি বলছেন যে যদি পর্ষদ চায় তাহলে যোগ্যদের বাঁচানোর একটা স্কোপ এখানে আছে, সেটাই বলতে একদম চাইছেন তো? আছে, একদমই আছে। আছে। এবার ঘটনাটা হচ্ছে কোর্ট ডিরেকশন দিয়ে কি সেটা করাতে পারে? দেখুন, আজকে কোর্টের কাছে হুম সেই ইনফরমেশন তো থাকার কথা না। হুম। সেটা তো পর্ষদের কাছে সেটা থাকবে। পর্ষদের কাছে থাকার কথা, কোনো আইনজীবীর কাছেও থাকার কথা না। আল্টি- আজকে আল- যদি আমি এই কথাগুলোও বলি, আমি তো কোনো কাগজ আমার কাছে নেই, সবই তো হুম পর্ষদ দেখাতে হবে হুম। পর্ষদকে। এবার এবার পর্ষদ যদি না দেখায়, মানে পর্ষদ যদি না দেখায়, অর্থাৎ আমি অযোগ্যদের বাঁচানোর চেষ্টা করছি, তাহলে তো আবার রিপিটেশন অফ দ্য সেম স্টোরি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, তাই না? সম্ভাবনা আছে। এবার প্রশ্নটা তাই যে আমি পর্ষদ। সকলকে বলবো যারা এই প্রাইমারি 32,000-এর মধ্যে আছেন, হুম এবং সব থেকে ভালো কিন্তু আপনারা নিজেরা জানেন যে আপনি যোগ্য না অযোগ্য। হুম যারা সত্যি জানেন যে তারা কোনো দুর্নীতি করেননি, হুম বা এই প্যারা টিচাররা, এখনই পর্ষদের কাছে যান, গিয়ে আন্দোলন করুন, আবেদন করুন যে আপনারা আমাদের জন্য আলাদা করে বলুন, আগে আমাদের এখান থেকে বার করুন, সেগ্রিগেট করুন।
মানে এটা তো আরো মারাত্মক স্টোরি আপনি বলছেন, মানে প্রাইমারি ক্ষেত্রেও সেই একই ঘটনা। এটা সাধারণ মানুষ সবাই পরিষ্কারভাবে জানে না যে আলটিমেটলি পর্ষদকেও এখানে অযোগ্য তালিকাটাকে বাদ দিতে হবে। এবং অবশ্যই দিতে হবে। আপনি এই মামলার মধ্যে রয়েছেন বলে আমি আপনাকে জিজ্ঞেস করছি, এখানে কি অযোগ্য সত্যিই আছে এই তালিকার ভেতরে? 100% আছে। এর চেয়ে বেশি আমি কিছু বলতে পারবো না, যেহেতু আমি এই মামলার সঙ্গেও মানে যুক্ত আছি। 100% আছে। এবার পর্ষদ কতটা বাঁচাতে চেষ্টা করে অযোগ্যদের, তার উপর নির্ভর করছে কোর্টের মেরিট, মানে কেসের মেরিট। দেখুন, মামলা যেটা হয়েছে, কেউ কিন্তু মামলা করেছে এই বলে না যে পুরো প্যানেল বাতিল করুন। হ্যাঁ। তরুণজ্যোতি তিওয়ারি, আমি যতদূর জানি, হুম তরুণজ্যোতি তিওয়ারি আইনজীবী যে মামলাটি করেছেন, ওনার কাছে যারা মক্কেল, তাদের অভিযোগই ছিল সংরক্ষণের আইন মানা হয়নি। হুম হুম তারা অনেক বেশি নম্বর পাওয়া সত্ত্বেও তাদের চাকরি দেওয়া হয়নি। এই অনুযায়ী যদি আজকে পর্ষদ মেনে নেয় হুম যে হ্যাঁ, আমরা প্যানেল বার করছি আইন মেনে, এবং তাতে যারা যারা যোগ্য আছে তাদের রাখছি, যারা অযোগ্য বাদ দিচ্ছি, আর যারা বঞ্চিত হয়েছে, যারা চাকরি পাওয়া উচিত ছিল পায়নি, তাদের আমরা চাকরি দিয়ে দিচ্ছি, তাহলে তো আজকে এই 32,000 বাতিলের কোনো প্রশ্নই আসবে না। ঠিক। যখনই দেখা যাচ্ছে যে 32,000-এর মধ্যে প্রচুর অনিয়ম হয়েছে এবং পর্ষদ তালিকা দিচ্ছে না যোগ্য অযোগ্য কে, সত্যি পর্ষদ না দিলে, কারণ কোনো প্যানেল এখনো অব্দি কিন্তু, যেটা আইন অনুযায়ী প্যানেল, রুল 8-এর সাব রুল 5 অনুযায়ী যে প্যানেল মেধা তালিকা, সে কিন্তু আজ অব্দি প্রকাশ করেনি। তাই আমাদের কারোর পক্ষে জানা সম্ভব না যে এক্স্যাক্টলি কার কি নম্বর, কে কোথায় দাঁড়িয়ে আছে। তাই এটা পর্ষদেরই দায়িত্ব। আচ্ছা, আরেকটা প্রশ্ন আপনার কাছে, সেটা হচ্ছে এক্ষেত্রেও কি ওএমআর শিটের ব্যাপার আছে? না, এই মামলাটাতে ওএমআর শিট ইস্যুটা নেই, অন্য একটি মামলায় সেটি আছে। আর ওএমআর শিট ইস্যুটা বেরিয়ে আসতে পারে কি এই মামলায়? না, এই মামলায় ওএমআর শিট বেরিয়ে আসার ইস্যু মানে কম আছে, কিন্তু কি হবে সে তো বলা যায় না, তবে কম। মানে এটা 2014 যারা প্রাইমারি স্কুলের টেটের ভিত্তিতে যারা মানে কোয়ালিফাই করছে, 2016 রিক্রুটমেন্টে চাকরি পেয়েছে। 2014 টেট তো এটা, হুম। এবং 2016 রিক্রুটমেন্টে চাকরি পেয়েছে যে 32,000, সেই হ্যাঁ, হ্যাঁ। 32,000-এর জীবন নিয়ে এখন সরকার খেলছে। কল্যাণ হুম। বন্দ্যোপাধ্যায়কে নামিয়েছেন, কিন্তু মানে কোর্টের মধ্যে আমি লাইভ স্ট্রিমিং দেখতে গিয়ে কোনো একটা জায়গায় মনে হচ্ছিল সরকার একটু ডেসপারেশনের মধ্যে রয়েছে। দেখুন, সরকার, এইটা আপনি নিয়ে কোনো মন্তব্য করবেন না আমি জানি। আইনজীবী কে দাঁড়াচ্ছে না দাঁড়াচ্ছে না এই না, নিয়ে। আপনি মন্তব্য করবেন না, কিন্তু আমার মনে হয়েছে বলে আমি এর মন্তব্যটা আপনাকে করলাম। যাই হোক, লেটস হুম, সি। মানে দুর্নীতিটা 6-7 রকমের হয়েছে। এখন ইট ডিপেন্ডস যে কিভাবে এরা পুরো আলটিমেটলি ফাইনাল করে। মানে আমি বলছি, প্রাথমিক শিক্ষা পর্ষদ কতটা বো ডাউন করে তার উপর নির্ভর করছে যোগ্যদের ভাগ্য। এভাবেই একদম, বোধহয় প্রিসাইজলি বলাটা ভালো। হুম। একদম। অনেক ধন্যবাদ দাদা, অনেক ধন্যবাদ। ধন্যবাদ, ধন্যবাদ।